মুহূর্তে সবচেয়ে জোরে সোরে যে আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনটা আসলে কেমন হবে, তার নিরাপত্তা নিয়ে সবার খুব উদ্বিগ্ন। সবচেয়ে বড় বিষয় ডক্টর ইউনূস নিজেই একটা সব দলকে ডেকে যে কথা বলেছেন, সেখানে বলেছেন শরীফ ওসমান হাদির ওপর যে হামলা, এই ষড়যন্ত্র একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং একটি শক্তিশালী নেপথ্য শক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কাজ করছে। নেপথ্য শক্তিকে তো আর দেখা যায় না। আমি না ইদানিং যাদেরকে দেখা যায় তাদেরকে নিয়েও কিছু প্রশ্ন তুলতে চাই। যেমন ধরুন, ওসমান হাদি আহত হয়েছেন, উনি মৃত্যু পথযাত্রী। যতটুকু বোঝা যায়, জানা যায়, তার সাথে ওখানকার খোঁজ খবর রাখা। এবং আমি গতকাল প্রধান উপদেষ্টা যে স্ট্যাটাস দিয়েছেন যে সিঙ্গাপুরের একজন মন্ত্রী তাকে দেখে তাকে যেভাবে ফোন করেছেন এবং উনি শেষ বাক্যে দেশবাসীকে শান্ত থাকা এবং তার জন্য দোয়া করার কথা বলছেন। শান্ত থাকার কথাটাকে আমি পিক করতে চাই। দ্যাট মিনস আমরা সম্ভবত খুব যে কোনো মুহূর্তে একটা খারাপ খবর পেতে পারি। তো এটা নিয়ে আমাদের ক্ষুব্ধতা আছে। মানে ওসমান হাদির একটা অবিশ্বাস্য ঘটনা আমরা খেয়াল করব। আওয়ামী লীগের কিছু লোকজন এটাকে সেলিব্রেট করছে, আমরা ফেসবুকে দেখেছি। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থন করে, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। এর বাইরে দলমত নির্বিশেষে ওসমান হাদির যে পলিটিক্যাল স্ট্যান্স, তার পলিটিক্সের যে বহিঃপ্রকাশ, এটা নিয়ে কিন্তু অনেকের সমালোচনা আছে, ছিল, থাকে, একটা গণতান্ত্রিক সমাজে থাকে। কিন্তু হাদির জন্য ফিল করেনি, দুঃখ পায়নি, কষ্ট পায়নি। হাদির এক্সপ্রেশন নিয়ে সমস্যা ছিল দুটোই। একটা হলো রাজনৈতিক অবস্থান, তিনি এক ধরনের মধ্যরান থেকে শুরুর দিকে এক ধরনের উগ্র ডানপন্থার রাজনীতি যেরকম সেরকম করছিলেন, পরবর্তীতে সেখান থেকে তিনি সরে আসছিলেন এবং তার রাজনৈতিক রেটরিকের ক্ষেত্রে তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, বিশেষ করে তার কথায় স্ল্যাংয়ের ব্যবহার ছিল। এখন এগুলো নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন। কিন্তু প্রত্যেকটা মানুষ তার এই হত্যা চেষ্টায় তীব্র দুঃখ কষ্ট পেয়েছেন। ওই যে বললাম, আওয়ামী লীগের লোকের বাইরে তারা ক্ষুব্ধ হয়েছেন যৌক্তিক কারণে। কিন্তু এটা রিয়াকশন আমরা কিভাবে করবো, দ্যাট ম্যাটার্স। এখন খেয়াল করবেন, এটাকে কেন্দ্র করে এখন যদি এরকম হয় যে আমরা ভারতের হাই কমিশনকে গতকাল মাত্র ঘেরাও করতে গেছে, বাধা দেওয়া হয়েছে, বলছেন ঢুকে যাব। আল্লাহ না করুক হাদির যদি মৃত্যু সংবাদ এসে হাজির হয়, আমরা কি ওখানে একটা বড় খেওস পাবো? আমি একটু যোগ করতে চাই, কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন সম্ভবত খারাপ খবরটা হয়তো আমরা বেশি দেরি হবে না। একটা বিষয় একটু যাই ভাই, হাদি সবসময় কথায় বক্তব্যে তার স্ল্যাং ছিল, সেটা ঠিক আছে। হাদি ইন্ডিয়ান যে সেন্টিমেন্টটা সেটাকে সবসময় বেশি ব্যবহার করতেন। আমার প্রশ্ন হলো, এই যে এখন পর্যন্ত যে খবরগুলো এসছে তাতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সত্য মিথ্যা বলা হয়নি যে যারা হাদিকে আক্রমণ করছে তারা ভারতে অবস্থান করছে। আচ্ছা, এবং আরেকটা বিষয় যে এই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে উস্কানিগুলো দেয়া, তারা ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা ভারতের এমবাসির দিকে যাচ্ছে, এটা কি খুব বেশি অমূলক? আমি একটা কথা খুব সোজা সাপটা বলি। ধরুন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, আমরা জানি, তার মুখ বন্ধ করবে না, এগুলো অপরাধ। মানে আমি প্রায় বলি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়া অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু তার মুখ বন্ধ করা উচিত ছিল। এটা অ্যাটলিস্ট আমরা চাইছিলাম। 30,000 নেতা কর্মী যারা বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত, ধরুন ও দিল না, একটাও দিল না। এবার আমি কি এখন হাই কমিশন ভেঙে দেবো, ভেতরে ঢুকে যাব? আমি একটু আসি, খেয়াল করি আমার পয়েন্টটা কোন জায়গায়। ভারত আমার যে জায়গায় কমপ্লাই করছে না, সেটা তো আমার হাতে নাই। আমাদের চাপ, আমাদের সরকার কিন্তু বেশ তাদের হাই কমিশনারকে ডেকে বেশ শক্তভাবে যৌক্তিক কথাবার্তা বলেছেন। ওরা স্টেটমেন্ট দিয়েছে, আমাদের হাই কমিশনারকে তলব করেছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকাল খুবই টাফ ভাষায় সেটাকেও তিনি ডিনাউন্স করেছেন। তো সবই আছে। এখন যদি না করে আমি এখন হাই কমিশন আক্রমণ করব না, আমি সাইলেন্সার ভেঙে দেওয়ার রেটরিক করব কেন? বলছি ভাই, ভারতেরটা তো আমাদের হাতে নাই। আমরা কি পারি, এটাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যাতে খেয়াস না হয়। ধরুন, এখন জুমার কথা যেটা বলছিলাম, তিনি আহ্বান করছেন, এখনো তার মৃত্যু ঘোষিত হয় নাই, যে স্বাধীনতাকামী মানুষকে শাহবাগে চলে আসতে হবে এবং সারা দেশ অচল করে দিতে হবে খুনিরা ধরা পড়া পর্যন্ত। আমরা কোন সময় দাঁড়িয়ে কথা বলছি? আমরা একটা নির্বাচনের তফসিল হওয়ার পর কথা বলছি। হাদি কিন্তু অনেকে অ্যানার্কিস্ট নানান চিন্তা ছিল, হাদি খুব সুন্দরভাবে নির্বাচনে ঢুকে গিয়েছিলেন এবং একদম অসাধারণ একটা নির্বাচনী ক্যাম্পেইন, তার মতো করে মুড়ি বাতাসার ক্যাম্পেইন আমাদের চোখের সামনে এগুলো আছে। ফজরের নামাজ পড়ে, যে উনি হয়তো বিপদে পড়লেন এই কারণেই, একা একা ঘুরে বেড়াচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ফজরের নামাজের পর থেকে এক এক গলিতে হাঁটছেন, মানুষের সাথে কথা বলছেন। সো উনি তো নির্বাচনের মধ্যে ঢুকে গিয়েছিলেন। উসমান হাদিকে যদি জিজ্ঞেস করার স্কোপ থাকতো যে এমন কিছু হওয়া উচিত কিনা যেটা নিয়ে নির্বাচন
প্রশ্নের মুখে পড়ে। সো আমাদের হাতে যে জিনিসটা আছে এইটা ইম্পর্টেন্টের কথা বলছি। ভারতকে আমরা আমাদের চাপ দেব বলবো রাষ্ট্রীয় পর্যায় থেকে, জনগণের পর্যায় থেকে, কিন্তু আমাদের হাতে যেটা আছে আমরা যেন সেটা না করি। সেই জন্য বলছি আমরাও কেউ মনে হয় এটা নিয়ে একটা কেওস তৈরি দেশের মধ্যে হয়ে যাক, সেটাও চাইছি, বা অ্যাটলিস্ট কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা ভয়ের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, এটা আমার হাতে কন্ট্রোল করার স্কোপ ছিল, এটা আমার হাতে আছে, ভারত আমার হাতে নাই পুরো। না, ভারতের বিষয়টা বাদ দেন। এই যে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো প্রার্থীদের পক্ষ থেকে এমন অনেকগুলো আবেদন এসছে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। এর সাথে যুক্ত হয়েছে অনেকে সরে গেছেন নির্বাচন থেকে। তো এই জায়গাটায় আপনি যে বলেন নিরাপত্তাহীনতা যে নির্বাচন, সরকার কি সেই জায়গাটাতে নিশ্চিত করতে পেরেছে? এখনো না, এবং আমি বিশ্বাস করতে চাই এই ঘটনাটার পর, ওসমান হাদির ঘটনার পর সরকার অন্তত সিরিয়াস। এটা খুবই দুঃখজনক কথা যে আপনার সিরিয়াস হওয়ার জন্য একজন মানুষকে প্রায় মৃত্যু বা মৃত্যুর দিকে চলে যেতে হলো, অথচ এগুলো তো আগেই প্রেডিক্টেবল ছিল। আমরা কি এই আলাপ আলোচনা করি নাই যে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে? হাদি নিজে জানিয়েছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তিনি আল্লাহর উপরে আস্থা রেখে বলছেন চলে গেলে চলে যাবো, কিন্তু উনি যে হুমকি পাচ্ছিলেন এটা তো অন রেকর্ড কথা আছে। সুতরাং সরকার তো ব্যবস্থা আসলে নেয় নাই। তো আমি এখন অন্তত এইটুকু মন্দের ভালোর কথা বলছি যে এই ঘটনার পর অন্তত সরকারের একটু বোধোদয় হোক, সরকার যেন এটাকে নিয়ে একটু কাজ করে।